বধূর সাজে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে বর্ষা। বর্ষার সামনে চেয়ারে বসে বাঁকা হেসে বর্ষার দিকে তাকিয়ে আছে মেঘ। বাতাসে কিছু চুল উড়ে এসে পড়েছে বর্ষার মুখের উপর, যার কারণে বর্ষার চেহারাটা আরও বেশি মায়াবী লাগছে। মেঘ আলতো হাতে চুলগুলো সরিয়ে দিয়ে বর্ষার দিকে তাকিয়ে রাগী গলায় বলতে লাগলো, কি ভেবেছিলে তুই বর্ষা? এত সহজে আমি তোকে অন্য করে বউ হতে দিব? আমি বিদেশ ছিলাম ভেবে এই ফাঁকে তুই বিয়ে করে নিবি? আরে মেঘ সেটা জানবেও না। জানি তুই আমার ভালোবাসাটাকে সবসময় মজে ভেবে এসেছিস, কখনো বুঝিস না আমার ভালোবাসা। কিন্তু এবার থেকে বুঝবি, খুব বাজেভাবে বুঝবি তুই আমার ভালোবাসা। এতদিন ভালোবেসে বোঝানোর চেষ্টা করেছে, আর তুই আমার সেই ভালোবাসাকে শুধু মজা ভেবে হেসে উড়িয়ে দিয়েছিস। কিন্তু এবার থেকে দেখবি আমার ভিলেন রূপ। হিরো সেজে তোকে জয় করতে না পারলেও এবার ভিলেন হয়ে তোকে জয় করব। কথাগুলো বলেই হাসতে হাসতে ফেটে পড়ল মেঘ। কিন্তু এই হাসিটা আনন্দের হাসি নয়, বরং ভয়ঙ্কর কোনো রাগের এই হাসি। রাগে মেঘের চোখ দুটো লাল হয়ে আছে, কপালের রগগুলো সব ফুলে উঠেছে। একটু পরপর রাগে দাঁতগুলো কটমট করছে মেঘ। নিজের রাগটাকে যেন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ওর। বর্ষার সামনে থেকে উঠে হাতের ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল মেঘ। তারপর কাউকে একটা ফোন করে বলল, হ্যালো, আমি জানতে বলেছিলাম, তাই এনেছো? গুড। তাহলে এসে 40 নম্বর রুমে চলে আসো, আমি বর্ষাকে নিয়ে সেখানে আছে। কথাটা বলেই ফোনটা কেটে দিল মেঘ। তারপর ডেভিল হেসে কারোর জন্য অপেক্ষা করতে লাগলো। একটু পর দরজায় শব্দ হতেই মেঘ গিয়ে দরজা খুলে দিল। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটা মুচকি হেসে বলল, ভাইয়া, আপনি জানতে বলেছিলেন, আমি তা নিয়ে এসেছি, এই নিন। একটা প্যাকেট মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আমি নিয়ে কি করব? আমি চলে যাচ্ছি, তুমি এসব ওকে পরিয়ে দাও। আর ওর পরনের বিয়ের সাজটা পুরোপুরি খুলে ফেলো, যেন বাসায় গেলে দেখে মনে হয় ও কারোর সাথে পালিয়ে বিয়ে করে রাত কাটিয়ে অন্য ড্রেসে বাড়ি ফিরেছে। কিন্তু ভাইয়া, এসব আপনি কেন করছেন? এতে তো বর্ষার কলঙ্ক হবে। ও সবার সামনে মুখ দেখাবে কি করে? আমি তো এটাই চাই। আমি চাই ওর কলঙ্ক হোক, ও কারোর সামনে মুখ দেখাতে না পারুক। তুমি যা করতে বললাম সেটা করো। আর এই কথাগুলো যেন আর কেউ না জানতে পারে, তাহলে আমার চাইতে খারাপ তোমার জন্য আর কেউ হবে না। তুমি ভালো করে জানো আমি চাইলে কি কি করতে পারি। মেঘের কথা শুনে মেয়েটা শুকনো ঢোক গিলে বলল, সরি ভাইয়া, আমি বর্ষার কাপড় চেঞ্জ করে দিচ্ছি। আর আপনাকে কথা দিচ্ছি, এইখানের কথা আমি ছাড়া আর কেউ জানবে না। গুড গার্ল। ওকে, তুমি তোমার কাজ করো, আমি বাকি কাজগুলো করে আসছি। কথাটা বলে চলে গেল মেঘ। আর মেয়েটি বর্ষার কাছে গিয়ে বর্ষার পাশে বসে বর্ষার দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, সরি রে বর্ষা, পারলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর সাথে এমনটা করতে চাইনি। মেঘ ভাইয়া তুই সহ আমারও হয়তো ক্ষতি করে দিবে। প্লিজ আমায় ক্ষমা করে দিস বর্ষা। তবে আমি যতটা জানি, মেঘ ভাইয়া তোর ক্ষতি করতে পারবে না। উনি তো তোকে সত্যিকার ভালোবাসেন। কথাটা বলেই বর্ষার গায়ের গয়না আর জামা কাপড় খুলতে লাগলো মেয়েটা। তারপর দ্রুত হাতে বর্ষার ড্রেস চেঞ্জ করে বর্ষার বিয়ের জামা কাপড় আর গয়নাগুলো নিয়ে চলে গেল মেঘের কাছে। একটু পর তিনজন মহিলা রুমে ঢুকলো বর্ষার। তিনজন মহিলাই মুখে মাস্ক পরে মুখ ঢেকে এসেছে। তাদের মাঝে একজন মহিলা বর্ষার মুখে এক চোখ পানি ছুঁড়ে মারল। মুখে পানি পড়ায় জ্ঞান ফিরে মিটিমিটি চোখে মহিলাগুলোর দিকে তাকালো বর্ষা। তারপর বোঝার চেষ্টা করলো ও এখন কোথায় আছে। বর্ষার জ্ঞান ফিরতে দেখে একজন মহিলা বর্ষাকে উদ্দেশ্য করেই বলল, এই মেয়ে, ওঠ জলদি। অনেক ঘুমিয়েছিস, এবার উঠে এই কাগজটাকে সই কর। মহিলাটার কথা শুনে ধীরে ধীরে উঠে বসলো বর্ষা। তারপর অবাক চোখে চারিদিকে তাকিয়ে দেখে নিজের দিকে তাকিয়ে বলল, আ- আমি কোথায়? আর আপনারা কারা? আমি এখানে এলাম কি করে? আজ তো আমার বিয়ে ছিল, আমি তো বউ সেজে বসেছিলাম আমার রুমে। তাহলে আমি এখানে এলাম কি করে? কারা আপনারা? কি চান আমার কাছে? এই শোন, তোর এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমরা। বেশি বকবক না করে এই কাগজে সই করে দে। কিসের কাগজ এটা? আর আপনারা আসলে কারা? আমায় তুলে এনেছেন কেন? আমি বাসায় যাব। কথাটি বলেই কান্না করে দিয়ে বর্ষা বলল, এই শোন, তোর ন্যাকা কান্দা বন্ধ কর। এইটাতে একটা সই কর। এটা তোর কাবিননামার কাগজ। এটাতে সই করলে তোর বিয়ে হয়ে যাবে। বিয়েটা করে তারপর নিজের বাড়িতে ফিরে যা, তোর কিছুই হবে না। বিয়ে? এটাতে সাইন করলে কার সাথে বিয়ে হবে আমার? আর আপনারা কেন করছেন আমার সাথে এমন? আমি বাসায় যাব, যেতে দিন আমায়।
কথাগুলো সব বলেই বিছানা ছেড়ে নেমে দরজার দিকে চলে যেতে নিল বর্ষা, কিন্তু তার আগেই একজন মহিলা ওর হাত শক্ত করে ধরে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে বলল, ভালো কথা কানে যায় না তোর, তাই না? এই কাগজে সই না করে এক পা এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তুই ভাবতে পারবি না তোর সাথে ঠিক কী হবে। ভালো চাস তো এটাতে একটা সই করে দে, তারপর নিশ্চিন্তে বাড়িতে যা। বর্ষা কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। এই মহিলারাই বা কারা, কেনই বা এমন করছে ওর সাথে, কোনো কিছুই মাথায় ঢুকছে না ওর। কিন্তু এতটুকু বুঝে গেছে যে এই কাগজে সই না করলে ওর আর বাড়ি ফেরা হবে না। তাই ভয়ে আর কোনো উপায় না দেখে কাগজটা হাতে নিয়ে কাঁপা কাঁপা হাতে ওটাতে সই করে দিল বর্ষা। সই করার সময় কাগজের লেখাগুলো পড়তে চাইলে সেটাও ওকে পড়তে দিল না মহিলাগুলো। কাবিননামায় সই করার সাথে সাথে কাগজটা কেড়ে নিয়ে মহিলাগুলো বলল, আজ থেকে তুই বিবাহিত। এই কাগজে সই করার ফলে তুই আমাদের বসের বউ হয়ে গেলি। এখন রাতটা এখানে থাকলে কালকে সকালে নিজের বাসায় ফিরে যাবি। কে আপনাদের বস? কার কথা বলছেন আপনারা? আমার সাথে আপনারা কেন এমন করছেন? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, বাসাভর্তি কত লোকজন, আমার বাবা মায়ের মাথা হেট হয়ে যাবে সবার সামনে। তারা কাউকে মুখ দেখাতে পারবে না। আমায় যেতে দিন প্লিজ। বর্ষার কথা শুনে কেউ কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে গেল। বর্ষা দরজার কাছে ছুটে গিয়ে কাঁদতে কাঁদতে ডাকতে লাগলো ওদের, কিন্তু বর্ষার ডাক আর কান্না ওদের কাছে পৌঁছালো না। বর্ষা যখন পাগলের মতন কান্না করে ওদের ডাকছিল তখন টেবিলের উপর থাকা ফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। ফোনের শব্দ পেয়ে বর্ষা ফোনের কাছে গিয়ে এগিয়ে কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানের কাছে ধরে। তখনই ফোনের ওই পাশ থেকে কেউ বলে ওঠে, এইভাবে কান্না করে কোনো লাভ হবে না সুইটহার্ট। এই দরজা তো আর সকালের আগে খুলবে না, তাই ভালো মেয়ের মতো পাশের রুমে খাবার রাখা আছে, সেগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন? সকালে দরজা খুলে দিলে তখন বাসায় চলে যাও। কে আপনি? কেন করছেন আমার সাথে এমন? কি ক্ষতি করেছি আমি আপনার? প্লিজ আমায় বাসায় যেতে দিন। আজ আমার বিয়ে, আমি বাড়ি না গেলে আমার বাবা মা কারো কাছে মুখ দেখাতে পারবে না। তোমার বিয়ে তো হয়ে গেছে জানেমান। একটু আগেই তো কাগজে সই করে তুমি বিয়ে করলে আমায়। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ খাবার খেয়ে শুয়ে পড়ো। আর যদি কথা না শোনো তাহলে আজকে আমাদের বাসর রাত, তাই না? আমি কিন্তু ফুলসজ্জা করতে চলে আসবো। সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না শোনা। ফোনের ওই পাশের ব্যক্তির কথা শুনে ফোনটা ছুঁড়ে মারল বর্ষা। তারপর ফ্লোরে বসে পড়ে আছড়ে কাঁদতে লাগলো। এদিকে সিসি ক্যামেরায় সব দেখছে মেঘ। বর্ষাকে এভাবে কাঁদতে দেখে মেঘ বাঁকা হেসে বলল, কাঁদ বর্ষা কাঁদ। আজ আর তোর কান্না দেখে ক্ষত বিক্ষত হবে না মেঘের হৃদয়। তোকে তো এখন শুধু কাঁদতে হবে। আমার সাথে বেমানি করার ফল হারে হারে ভোগ করবি তুই। এবার থেকে বুঝতে পারবি যে আই এম ইউর ভিলেন লাভার। সারা রাত কান্না করতে করতে কেটে গেল বর্ষার। ভোরের দিকে চোখ লেগে আসলে ফ্লোরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে বর্ষা। সকাল 9টা। হোটেলের কেয়ারটেকার এক মহিলার ডাকে ঘুম ভাঙে বর্ষার। এই যে ম্যাডাম, শুনছেন? ম্যাডাম, আমি আপনাকে বলছি, আপনি কি শুনতে পারছেন? মহিলাটার ডাক শুনে ঘুম ঘুম চোখে মাথা তুলে মহিলাটার দিকে তাকায় বর্ষা। রুমে শুধু ওই মহিলা নয়, সাথে আরও অনেকেই উপস্থিত আছেন। হোটেলের ম্যানেজার বর্ষাকে তাকাতে দেখে বলে ওঠে, ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? এভাবে ফ্লোরে বসে ঘুমাচ্ছেন কেন? আর আপনাকে নিয়ে যিনি এসেছিল উনি, মানে আপনার হাজবেন্ড কোথায়? বর্ষা শুধু হাঁ করে তাকিয়ে সবাইকে দেখছে আর সবার কথা শুনছে। ওর কানে যেন কোনো কথাই পৌঁছাচ্ছে না। বর্ষার এমন অবস্থা দেখে ম্যানেজার আর বর্ষাকে কিছু জিজ্ঞেস না করে ওই কেয়ারটেকার মহিলাটাকে কী যেন বলে রুম থেকে বেরিয়ে গেলেন। ম্যানেজারের সাথে সবাই চলে গেলে রুম থেকে শুধু ওই মহিলাটা ছাড়া। এই যে ম্যাডাম, দেখুন আমার দিকে। কি হয়েছে আপনার? আপনার বাসার ঠিকানা বলুন, আপনার বাড়ির কারো ফোন নাম্বার দিন। আপনার অবস্থা ভালো ঠেকছে না। মহিলাটার কথা শুনে যেন এতক্ষণে হুঁশ এলো বর্ষার। বর্ষার একে একে মনে পড়ে গেল গতকালকের সব কথা। মনে পড়ার সাথে সাথে বর্ষার এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে গেল বাইরের দিকে। বর্ষার পিছু পিছু ম্যাডাম ম্যাডাম বলে ডাকতে ডাকতে মহিলাটাও বের হলো, কিন্তু কোনো কাজই হলো না। মহিলাটার ডাক যেন কান পর্যন্ত পৌঁছালো না বর্ষার। বর্ষা দৌড়ে হোটেল থেকে বাইরে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। ও ঠিক মতন চিনতেও পারছে না ও এখন কোথায় আছে। এই দিক সেই দিক তাকিয়ে কিছু চিনতে না পেরে ফুটপাত ধরে এক প্রকার দৌড়াতে লাগলো বর্ষা। রাস্তার লোকেরা সব অবাক চোখে তাকিয়ে আছে বর্ষার দিকে।
সেদিকে ওর কোনো হেলদোল নেই। বেলা 12:55। বর্ষাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে বর্ষার বাবা মা সহ সকল আত্মীয় স্বজন। বর্ষা একদম চুপচাপ হয়ে বসে আছে, ওর মুখে কোনো কথা নেই। আশেপাশের কিছু মহিলা একে অপরকে বলাবলি করে বলছে, দেখছেন ভাবি, কি নির্লজ্জ মেয়ে। কালকে বিয়ের আসর থেকে পালিয়ে গিয়ে আজকে আবার ফিরে এসেছে, কোন মুখে কে জানে। আর বলবেন না ভাবি, আজকালকার যুগে ছেলেমেয়েরা কি লজ্জা শরম নাই। দেখেন গিয়ে, কালকে হয়তো কোন নাগরের হাত ধরে পালিয়েছিল, সে হয়তো রাত কাটিয়ে সেরে চলে গেছে, তাই এখন নির্লজ্জের মতো আবার ফিরে আসছে। আশেপাশের মানুষের এমন কথা শুনে অসুস্থ হয়ে পড়েছেন বর্ষার বাবা আশরাফ খান। হঠাৎ সবাইকে ধমক দিয়ে বর্ষার বাবার সবচেয়ে কাছের বন্ধু আহসান চৌধুরী বলে উঠলেন, আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন এখানকার অবস্থা। আপনারা ওদের প্রতিবেশী হিসেবে ওদের সান্ত্বনা দিয়ে সাহায্য করতে এগিয়ে আসবেন, কি তা না করে এভাবে মিথ্যা অপবাদ দিচ্ছেন? আপনারা কি মানুষ নাকি অন্য কিছু? বর্ষা মা, আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি তোমাকে বিশ্বাস করি। মেঘ যেমন আমার ছেলে, তেমন তুইও আমার মেয়ে। তোদের দুজনকে কখনো আলাদা চোখে দেখিনি আমি। তুই আমায় সব কিছু খুলে বল মা, কি হয়েছিল তোর কালকে? বিয়ের আসর থেকে কোথায় গিয়েছিলি তুই? আহসান চৌধুরী কথা শুনে হু হু করে কেঁদে দিল বর্ষা। তারপর কাঁদতে কাঁদতে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, চাচু বিশ্বাস করো, আমি আমি কালকে বিয়ে আসর থেকে পালাইনি চাচু। কালকে যখন বর আসার কথা শুনে সবাই আমায় একা রুমে রেখে যায় বর দেখতে, তখন কেউ একজন আমার মুখের রুমাল জাতীয় কিছু একটা চেপে ধরে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরে আমি নিজেকে একটা হোটেলের রুমে এই পোশাকে আবিষ্কার করি। আর আমার সামনে 3জন মাস্ক পরা মহিলা ছিল। তারা আমায় দিয়ে একটা কাগজে সই করায়, জোর করে করায়। তারা বলে তাদের বসের সাথে নাকি আমার কাবিন হলো। ওই কাগজটা একটা কাবিন নামা ছিল, কিন্তু কাগজটা কোনো লেখাই ওরা পড়তে দেয়নি আমায়। তারপর ওরা আমায় রুমে আটকে চলে যায়। অনেক ডাকার পরেও কেউ দরজা খোলেনি। সকালে যখন দরজা খোলে তখন আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে আসি। আর তখনই তোমরা আমায় খুঁজতে খুঁজতে রাস্তায় পাও। আমি তোর সব কথা বিশ্বাস করি বর্ষা। আমি জানি তুই কখনো মিথ্যা বলতে পারিস না। তুই কি সেই হোটেলটা দেখলে চিনতে পারবি বর্ষা? আমাকে নিয়ে যেতে পারবি সেই হোটেলে? হ্যাঁ, আমি চিনতে পারবো চাচু। আমায় যে তোমরা যে রাস্তায় পেয়েছো, সেই রাস্তা ধরে একটু সামনে গেলেই সেই হোটেলটা। বর্ষার কথা শুনে আহসান চৌধুরী বর্ষার হাত ধরে দাঁড় করিয়ে বলল, চল বর্ষা, চল আমার সাথে। আমরা এখনই সেই হোটেলে যাব। ওখানে গেলে নিশ্চয় জানতে পারবো কে করেছে তোর সাথে এমন। কথাটা বলেই বর্ষার হাত ধরে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরী গাড়ি করে চলে গেলেন সেই হোটেলের উদ্দেশ্যে। 1 ঘন্টা পর গিয়ে পৌঁছালেন সেই হোটেলের সামনে। হোটেলের ভিতরে গিয়ে রিসেপশনে থাকা লোকটাকে জিজ্ঞেস করলে সে সরাসরি অস্বীকার করলো বর্ষার কথা। তারপর আহসান চৌধুরী হোটেলের ম্যানেজারকে ডাকলে সেও বর্ষার কথা অস্বীকার করে বলল সে বর্ষাকে আগে কখনো দেখেনি, আর কালকে বর্ষা এখানে আসেওনি। বর্ষা সবার এমন আচরণে অবাক হয়ে বলল, আপনারা কেন এইভাবে মিথ্যে বলছেন? আপনিই তো আজ সকালে আমায় ডেকে জিজ্ঞেস করেছিলেন আমার কি হয়েছে। আমি আপনাদের হোটেলের ওই দিকের একটা রুমে ছিলাম। কেন সব কথা অস্বীকার করছেন আপনারা এইভাবে? দেখুন ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আমরা তো বলছি আপনাকে এর আগে আমরা কখনো দেখিনি, আর না আপনি এখানে এর আগে এসেছেন। আর ওই দিকের রুমের কথা বলছেন, ওই দিকের সব রুমগুলো তো গত 7 দিন হলো সব বুক করা। তাহলে আপনি কখন এলেন? ম্যানেজারের কথা শুনে মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বসে পড়ল বর্ষা। এই অল্প কিছু সময়ের ব্যবধানে কি করে সব কিছু বদলে যেতে পারে কিছুই মাথায় ঢুকছে না ওর। বর্ষার এমন আচরণ দেখে আহসান চৌধুরী কিছু একটা ভেবে বর্ষাকে নিয়ে বাসায় ফিরে এলো। বাসায় ফিরতেই আশেপাশে সব লোকজন এসে ঘিরে ধরলো বর্ষা আর আহসান চৌধুরীকে, আর একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে লাগলো ওদের দিকে। বর্ষা একাধারে কান্না করে যাচ্ছে, কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে ও। বর্ষার মা বাবাও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে আহসান চৌধুরীর দিকে। সবাইকে থামিয়ে দিয়ে আহসান চৌধুরী বলে উঠল, আপনারা সবাই দয়া করে একটু চুপ করুন। আমি বর্ষাকে নিয়ে গিয়েছিলাম সে হোটেলে। সেখানে গিয়ে দেখেছি বর্ষা যা বলছে সব সত্যি। শুধু ক্যাবিনের সই নয়, বর্ষা বরং একটা চেক বইয়ে সই করেছে। ওকে যারা কিডন্যাপ করেছিল তারা বর্ষার বিয়ের সব দামি দামি গয়না আর জামা কাপড় সহ বর্ষার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা ছিল তা সব নিয়ে গেছে।
আমি আসার সময় পুলিশকে বলে এসেছি, পুলিশ দ্রুতই কিডন্যাপারদের ধরবে। বর্ষার এখানে কোনো দোষ নেই। আহসান চৌধুরীর কথা শুনে অবাক চোখে ওনার দিকে তাকায় বর্ষা। আহসান চৌধুরী বর্ষার দিকে তাকিয়ে ইশারায় বর্ষাকে শান্ত থাকতে বলে। তারপর আবারও সবার উদ্দেশ্যে বলে ওঠে, আমি আরেকটা কথা বলতে চাই। আমার আগে থেকেই অনেক শখ ছিল বর্ষামাকে আমার ছেলের মেঘের বউ করে আমার ঘরে তুলতে, কিন্তু আশরাফ ওর বিয়ে ঠিক করে ফেলায় আর বলতে পারিনি। এখন যখন বিয়েটা হয়নি, তাই আমি চাই বর্ষামাকে আমার পুত্রবধূ করে ঘরে তুলতে। কি আশরাফ, দিবি তো আমায় আমার বর্ষামাকে? বর্ষার বাবাকে উদ্দেশ্য করে বলল মেঘের বাবা আহসান চৌধুরী। আহসান চৌধুরীর কথা শুনে আশরাফ খান কান্না করে দিয়ে আহসান চৌধুরীকে বুকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি আমার প্রকৃত বন্ধু রে আহসান। তোর মতো একটা বন্ধু পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। তুই না থাকলে আজ আমার পরিবার নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকতো না। আমার মেয়ের অনেক কপাল ভালো, তাই ওর মেঘ বাবার মতো একটা স্বামী পাবে। কিন্তু মেঘ মেঘ এই বিয়েতে রাজি হবে তো? হ্যাঁ আশরাফ, তোকে এসব নিয়ে ভাবতে হবে না। মেঘ অবশ্যই বর্ষামাকে বিয়ে করবে। তুই বিয়ের ব্যবস্থা কর। আমি শুক্রবারে মেঘের সাথে বর্ষার বিয়ে। মেঘ আজকেই ফ্লাইটে দেশে ফিরবে। সকলের মুখের চিন্তার ছাপ কেটে গিয়ে হাসি ফুটে উঠেছে। সবাই নতুন করে বর্ষার বিয়ের তোড়জোড় করতে ব্যস্ত, কিন্তু বর্ষার মন ভালো নেই। ও কিছুতেই মেনে নিতে পারছে না এইসব। হোটেলের ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ডিপ্রেশন করছে বর্ষা। সাথে মনে একটা ভালো লাগা কাজ করছে মেঘের সাথে বিয়ের কথা ভেবে। জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বর্ষা ডুব দিল 3 বছর আগের অতীতে। মেঘের সাথে সে প্রথম দেখা হওয়ার সময়। জানালার কাছে বসে বাইরের দিকে তাকিয়ে বর্ষা ডুব দিল 3 বছর আগের অতীতে। মেঘের সাথে সেই প্রথম দেখা হওয়ার সময়। রাজশাহী থেকে ট্রান্সফার হয়ে সপরিবারে ঢাকা চলে আসেন বর্ষার বাবা আশরাফ খান। ঢাকায় এসে বর্ষাকে কলেজে ভর্তি করতে নিয়ে যান। বর্ষার খুশি যেন আর ধরছে না। বর্ষার অনেক দিনের শখ ছিল ঢাকায় কলেজে পড়ার। বর্ষাকে কলেজে ভর্তি করে দিয়ে বর্ষাকে নিয়ে আহসান চৌধুরীর বাসার উদ্দেশ্যে রওনা হয় বর্ষার বাবা আশরাফ খান। আশরাফ খানের অনেক ছোটবেলার বন্ধু এই আহসান চৌধুরী। দুজন নিজেদের জীবিকার জন্য 2 শহরে থাকলেও কখনো আলাদা ছিলেন না। প্রতিদিন অন্তত একবার হলেও ফোনে কথা হতো আহসান আর আশরাফের, কিন্তু দেখা খুব কমই হতো দুজনের। আজ এতটা কাছাকাছি আসায় আশরাফ খান আর নিজেকে আটকে রাখতে পারলেন না, তাই বর্ষাকে নিয়ে বেরিয়ে পড়লেন আহসান চৌধুরীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামতেই গাড়ি থেকে নেমে একদম হাঁ হয়ে গেল বর্ষা। বিশাল বড় একটা গেটের সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন যেন ছোট ছোট লাগছে। বর্ষা পেছনে ঘুরে ওর বাবার উদ্দেশ্যে বলল, আব্বু, আমরা মনে হয় ভুল ঠিকানায় এসেছি। এটা মনে হয় আহসান চাচুর বাসা নয়। কত বড় বাড়িটা দেখেছো একবার? বর্ষার কথা শুনে আশরাফ খান মুচকি হেসে বর্ষার মাথায় হাত রেখে বললেন, আমরা ঠিক জায়গাতেই এসেছি রে মা। এটাই তোর আহসান চাচ্চুর বাসা। চৌধুরী পরিবারের বলে কথা, বড় লোক তো হবেই বল। চল মা, ভিতরে চল। কথাগুলো বলেই বর্ষাকে নিয়ে গেটের কাছে এসে নক করলেন আশরাফ খান। আশরাফ খানকে দেখেই গেটের দারোয়ান রহিম বেক্কল মার্কা হাসি দিয়েই বলল, ভালো আছেন স্যার? আপনারে অনেক দিন পর দেখলাম। আপনার সাথে এটা কে? আপনার মেয়ে নাকি? এটা আমার মেয়ে বর্ষা। আর আমি ভালো আছি। এখন বলো আহসান, কি বাসায় আছে? জি স্যার, বড় স্যার বাসাতেই আসেন। আপনারা ভিতরে যান। দারোয়ানের সাথে কথা বলে বাসার ভেতরে গেল আশরাফ খান আর বর্ষা। গেটের ভেতরে ঢুকেই যেন আরও বেশি অবাক হলো বর্ষা। বাইরে থেকে বাড়িটা যতটা সুন্দর আর বড় মনে হয়েছিল, ভিতরটা তার চাইতে 10 গুণ সুন্দর ও বড়। গেট দিয়ে ভেতরে ঢোকার পর মাঝখান দিয়ে রাস্তা, আর 2 পাশে রং বেরঙের ফুল গাছ। ডান পাশের ফুল গাছগুলোর মাঝখানে রয়েছে বড় একটা দোলনা, আর সেই দোলনা থেকে একটু সামনে যেতে খুব সুন্দর একটা সুইমিং পুল। সেই সুইমিং পুলের ওই পাশে রয়েছে হেলান দিয়ে বসে থাকার জন্য চেয়ার, আর অপর ছায়া হয়ে দাঁড়িয়ে আছে বড় একটি ছাতা। সব মিলিয়ে যেন কোনো অসাধারণ সুন্দর পার্কে চলে এসেছে বর্ষা। বর্ষা সব কিছু সূক্ষ্মভাবে দেখে ওর বাবাকে উদ্দেশ্য করে বলে উঠল, আব্বু, চাচুরা এত বড় লোক, ওনাকে দেখে তো কখনো এমন মনে হয়নি। বাড়িটা কি সুন্দর, যেন রাজপ্রাসাদ। হ্যাঁ রে মা, তোর চাচ্চুর মনে কোনো অহংকার নাই। এটা তো বড়লোক হওয়া সত্ত্বেও দেখ, একদম সাধারণ হয়ে চলে। আচ্ছা চল, এবার ভিতরে যাই। কতদিন হলো ওকে দেখি না। আব্বু, তুমি ভিতরে যাও, আমি একটু এখানে থাকি না আব্বু, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, থাক, কিন্তু একদম বাইরে কোথাও যাবি না। অপরিচিত জায়গা। যাবো না আব্বু, তুমি যাও, আমি এখানেই আছি।
বর্ষাকে রেখে আশরাফ খান ভেতরে চলে যায় আর বর্ষা গিয়ে বসে পড়ে দোলনায়। দোলনায় দোল খেতে খেতে খলখলিয়ে হাসছে বর্ষা। হঠাৎ দোল খেতে খেতে বর্ষার চোখ পড়ে একটা বড় লাল টকটকে গোলাপের দিকে। বর্ষার লাল গোলাপ খুব পছন্দ, তাই গুটি গুটি পায়ে এগিয়ে যায় গোলাপটার কাছে। যখনই ফুলটা তুলতে যাবে তখনই সামনে দেখে একটা সাইনবোর্ডে বড় বড় করে লেখা, যে তুলবে ফুল তার ছিঁড়ব চুল। এমন অদ্ভুত লেখা দেখে বর্ষা কিছুটা অবাক হয়ে মনে মনে ভাবে, আশ্চর্যের বিষয় তো, আমি অনেক ফুল বাগানে দেখেছি লেখা থাকে ফুল ছেঁড়া বারণ বা নিষেধ, এটা আবার কেমন লেখা? কথাগুলো ভেবে আবারও বর্ষা ভাবে ও এই ফুল ছিঁড়লে হয়তো চাচু ওকে কিছু বলবে না। আর তাছাড়া ফুলটা দেখে নিজের লোভটাকেও সামলাতে পারছে না বর্ষা, তাই চট করে ফুলটা একটানে তুলে নেয়। তারপর ফুলটা নাকের কাছে ধরে জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ওয়াও, যেমন দেখতে তেমন সুন্দর গন্ধ। কথাটা বলতেই নিজের চুলে টান অনুভব করে বর্ষা। কেউ একজন পেছন থেকে বর্ষার লম্বা চুলগুলোকে হাতের মুঠোয় শক্ত করে পেঁচিয়ে ধরে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, রহিম চাচা, রহিম চাচা, কোথায় থাকো তোমরা সবাই? বাসার মধ্যে চোর ঢুকে ফুল চুরি করে নিয়ে যাচ্ছে, দেখতে পাও না নাকি? মেঘের ডাক শুনে দৌড়ে আসে গেটম্যান রহিম চাচা। রহিম চাচাকে দেখে মেঘ আবারও চিল্লিয়ে বলে, রহিম চাচা, তুমি কি গেটে পাহারা দেওয়ার জন্য রাখা আছে নাকি ঘুমানোর জন্য? এখন আমি না আসলে কি হতো বলো তো? এই চোর, না না, চুন্নিটা তো ফুল ছো আরও কত কিছু চুরি করে নিয়ে যেত, তার কোনো হিসেব নেই। কত বড় সাহস এই চুন্নির, আমার ফুলে হাত দিয়েছে, ফুল ছিঁড়েছে। এবার আমিও চুন্নির চুল ছিঁড়ব। কি চুন্নি যার এত সাহস? ছোট স্যার, আপনি ভুল বুঝতেছেন। এটা চোর না, এইটা আপনার আশরাফ আঙ্কেলের মাইয়া বর্ষা। ওনারে ছাইরা দেন ছোট স্যার, উনি কান্না করতেছেন। দারোয়ানের কথা শুনে বর্ষার চুল ছেড়ে দিয়ে বর্ষাকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করায় মেঘ। তারপর পা থেকে মাথা পর্যন্ত দেখে ধবধবে ফর্সা গায়ের রং, 5.5 হাইট, বড় বড় হরিণী চোখ, কোমর অব্দি লম্বা লম্বা চুল, গায়ে হলুদ রঙের একটা থ্রিপিস পরা, হাতে চিকন চিকন হলুদ রঙের কাঁচের চুড়ি, কানে হলুদ রঙের পাথরের দুল, চোখের কাজলটা কান্না করার কারণে লেপটে গেছে কিছুটা। বর্ষাকে দেখে মেঘ হাঁ করে তাকিয়ে আছে। বর্ষা যে কান্না করছে সেদিকে মেঘের কোনো খেয়াল নেই, সে বর্ষাকে দেখতেই ব্যস্ত। হঠাৎ দারোয়ানের ডাকে ঘোর কাটে মেঘের। ছোট স্যার, ও ছোট স্যার বর্ষা ম্যাডামের থামান, হে তো কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললো। বড় স্যার জানতে পারলে রাগারাগি করবেন। দারোয়ানের কথা শুনে মেঘ কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ওর বর্ষা হোক বা বৃষ্টি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ওর সাহস কি করে হয় সাইনবোর্ডে লেখা থাকে সত্ত্বেও আমার গাছের ফুল ছেঁড়া? শাস্তি তো ওকে পেতে হবে। মেঘের কথা শুনে রাগ উঠে যায় বর্ষার। বর্ষা চোখ মিছে তাকায় মেঘের দিকে। লাল ফর্সা গায়ের রং, 5'11" হাইট, চুলগুলো অনেক সুন্দর ও সিল্কি, বেশ স্বাস্থ্যবান দেখে মনে হচ্ছে যেন নিয়মিত জিম করে। মেঘকে ভালো মতো দেখে নিয়ে বর্ষা রাগী গলায় বলল, ওই কি শাস্তি দিবেন আপনি? কে আপনি যে আমার শাস্তি দিবেন? আপনাকে তো আমি শাস্তি দেবো, চাচুকে দিয়ে দেওয়াবো। আপনি কোন সাহসে আমার চুল ধরেছিলেন? কোথাকার কোন কুম্ভভূত আপনি? এই মেয়ে, এই তোর সাহস তো কম না? তুই মেঘ চৌধুরীর উপর কথা বলছিস, তো আবার মেঘ চৌধুরী বাড়িতে দাঁড়িয়ে মেঘ চৌধুরীর গাছের ফুল ছিঁড়ে তোকে তো আমি আজকে। এতটুকু বলতে মেঘকে ধাক্কা দিয়ে সরিয়ে বর্ষার ভেতর দিকে দৌড় দেয় বর্ষা। মেঘ ভাবতেও পারেনি বর্ষা এমন কিছু করবে। বর্ষা বাসার দরজার কাছে দাঁড়িয়ে পেছনে ঘুরে বলে ওঠে, তোকে তো আমি দেখে নেবো মিস্টার মেঘ চৌধুরী ওরফে কুম্ভভূত। এই বর্ষার চুলে হাত দেওয়ার মজা তুইও বুঝবি, খাটাস একটা। কথাটা বলে ভেতর থেকে দৌড় দিল বর্ষা। বর্ষার এমন কাণ্ড দেখে আর কথা শুনে অবাক হয়ে গেল মেঘ, আর মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, দেখতে যেমন মিষ্টি, আচরণ তার চাইতো হাজার গুণ ছাল। মেঘ চৌধুরীকে চ্যালেঞ্জ, তাই না? এবার তুমিও বুঝবে বর্ষা নাকি সরিষা। এই মেঘ কি করে? জানালার ধারে বসে পুরনো কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠল বর্ষা। প্রথম পরিচয়টা ওদের এইভাবে ঝগড়া দিয়ে শুরু হয়েছিল সেদিন। হঠাৎ মায়ের ডাকে ঘোর কাটে বর্ষার। বর্ষা, এই বর্ষা, দরজাটা খোল, দেখ কে এসেছে। মায়ের ডাক শুনে দরজা খুলে দেয় বর্ষা, আর দরজা খুলতেই সামনে দেখতে পায় মেঘ বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। সাদা টি শার্ট, ব্লু জিন্স, চোখে সানগ্লাস, হাতে দামি ওয়াচ, সিল্কি চুলগুলো বাতাসে হালকা উঠছে, আর মুখের বাঁকা হাসিতে যেন একদম কিলার লুকে দাঁড়িয়ে আছে মেঘ। গত 1 বছর পরে মেঘকে এভাবে দেখে যেন হুঁশ হারিয়ে গেছে বর্ষার। বর্ষা দরজা খুলে মেঘের দিকে হাঁ করে তাকিয়ে আছে। বর্ষাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেঘ গলা ছাড়িয়ে দিয়ে বর্ষার মায়ের উদ্দেশ্যে বলল,
কথাটা বলেই হাসি দিয়ে চলে গেলেন বর্ষার মা। বর্ষার মা চলে যেতেই বর্ষাকে পাশ কাটিয়ে রুমে ঢুকে বলল মেঘ। তারপর চোখের সানগ্লাসটা খুলে মাথার সাথে আটকে রাখতে রাখতে বর্ষার উদ্দেশ্যে বলল, আন্টি, আপনি যান, আমি বর্ষার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা বাবা, তুমি থাকো, আমি দেখি ওদিকটা সামলাই। তোমাদের বিয়ের জন্য কত কাজ পড়ে আছে। কি খবর রে তোর মিস সরিষা? মেঘের মুখে সরিষা কথাটা শুনে আজ আর রাগ হচ্ছে না বর্ষার। বর্ষা লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে বলল, ভালো, তুই কেমন আছিস মেঘ ভাইয়া? বর্ষার কথা শুনে বাঁকা হেসে বিছানায় বসতে বসতে মেঘ বলল, হঠাৎ আমায় দেখে লজ্জা পাচ্ছিস? হয়তো ভেবেছিলাম সেদিনের ঘটনার পর তুই আমায় দেখলেই সেদিনের মতো শুধু থাপ্পড় মারতে চাইবে, বাট এখানে তো দেখছি সব পুরো উল্টো। কি ব্যাপার বলতো? মেঘ ভাই আমি আসলে এতটুকু বলে আর কিছু বলতে পারল না বর্ষা। তার আগেই মেঘ বলে উঠল, তোর কোনো কথা শুনতে চায় না এখন, তুই থাক, আমি সবার সাথে দেখা করে আসছি। বাকি কথা না হয় বাসর ঘরে হবে, কি বলিস? কথাটা বলেই বর্ষাকে একটা চোখ টিপ মেরে রুম থেকে বেরিয়ে গেল মেঘ। বর্ষা মেঘের কথার অর্থ কিছুই বুঝতে পারছে না। মেঘ ওর ওপর রেগে আছে নাকি আগের মতোই ওকে ভালোবাসে সেটা ভেবে পাচ্ছে না বর্ষা। দেখতে দেখতে চলে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বর্ষা আর মেঘের বিয়ে হয়ে গেল সবার উপস্থিতিতে। বিদায়বেলা বর্ষার হাত মেঘের হাতে তুলে দিয়ে আশরাফ খান বললেন, মেঘ বাবা, আমার একমাত্র মেয়ে, আমার ঘরের লক্ষ্মী, আমার কলিজার টুকরোকে আজ তুলে দিলাম আমি তোমার হাতে। তুমি ওকে যত্ন করে রেখো, কখনো কষ্ট করতে দিও না আমার মেয়েটাকে। আজ থেকে আমার বর্ষার সব দায়িত্ব তোমার। তুমি আমায় কথা দাও বাবা, তুমি সারা জীবন আমার মেয়েটার পাশে থাকবে, ভালোবাসবে ওকে, কখনো ওকে ছেড়ে যাবে না। আশরাফ খানের কথা শুনে মেঘ বর্ষার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি থাকতে বর্ষাকে কেউ কষ্ট দিতে পারবে না। ওর জীবনটা নতুনভাবে গড়ে দিতেই আমি ওকে বিয়ে করলাম, আর ওকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আজ থেকে আমি ওর জীবনটা বদলে দেব। মেঘ কথাগুলো ভালো করে বললেও বর্ষার কেমন জানি অস্বস্তি হতে লাগলো মেঘের কথায়। সাথে মেঘ ওর হাতে খুব বাজেভাবে স্পর্শ করছে, যাতে করে হাতে খুব ব্যথা অনুভব করছে বর্ষা, কিন্তু মুখে কিছুই বলছে না। সকলের থেকে বিদায় নিয়ে মেঘের বাসায় চলে এলো বর্ষা। মেঘের মা ছোট্টবেলায় মারা যাওয়ায় মেঘেদের বাড়িতে মেঘের বাবা আহসান চৌধুরী আর বর্ষা ছাড়া আর কেউ নেই। বাসর ঘরে বসে আছে বর্ষা। অনেক সুন্দর করে রুমটা সাজানো হয়েছে শুধু লাল গোলাপ দিয়ে। দেখে মনে হচ্ছে যেন কোনো গোলাপ বাগানে বসে আছে বর্ষা। পুরো রুমটা চেয়ে চেয়ে দেখছে আর খুশিতে মনটা ভরে যাচ্ছে বর্ষার। সব কিছু যেন স্বপ্নের মতন লাগছে ওর কাছে। মেঘ বাসর ঘরে ঢুকবে ঠিক সেই মুহূর্তে আহসান চৌধুরী মেঘকে ডেকে বলল, দাঁড়াও মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে। বাবাটাকে অবাক হয়ে পেছনে তাকিয়ে মেঘ বলল, কি কথা আব্বু, যে এই মুহূর্তে আমাকে বলতে চাও? আমার সাথে আমার রুমে আসো মেঘ। কথাটা বলেই নিজের রুমের দিকে হাঁটা দিলেন আহসান চৌধুরী। আহসান চৌধুরীর এমন আচরণে কিছুটা অবাক হয়ে পিছু পিছু যেতে লাগলো মেঘ। আহসান চৌধুরী রুমে যাওয়ার পর আহসান চৌধুরী দরজা লাগিয়ে মেঘের দিকে ঘুরে বলতে শুরু করলো, আমি খুব ভালো করে জানি মেঘ, বর্ষাকে যে মানুষটা কিডন্যাপ করে নিয়ে গেছে, জোর করে কাবিননামায় সই করিয়ে বিয়ে করেছে, সে আর কেউ নয়, সে তুমি। বরং তুমি বর্ষার বিয়ের 2 দিন আগে দেশে ফিরেছো, সেটাও আমার অজানা নয়। তুমি ইচ্ছে করে বর্ষার নামে কলঙ্ক ছড়িয়েছো, ওর বিয়ে ভেঙেছো, সেটাও আমি জানি। তবে আমি এটা জানি না যে তুমি কেন ওর সাথে এমন করছো। কিন্তু আমি আমার ছেলেকে বিশ্বাস করি, তাই আমি কখনোই চাই না আমার ছেলে ভালো মানুষের আড়ালে কোনো অমানুষ হয়ে থাকুক। তুমি যখন ওই বাড়ি থেকে বিদায়ের সময় আশরাফের কাছে বর্ষার ব্যাপারে কথাগুলো বলেছিলে, তখন আর কেউ না বুঝলেও আমি বুঝতে পারছি তোমার কথাগুলো ভালোই আড়ালে রাগ লুকিয়েছিল। তুমি অবশ্যই কোনো না কোনো কারণে বর্ষার সাথে খুব খারাপ কিছু করতে চাইছো। আমি জানি তুমি বর্ষাকে ভালোবাসো, কিন্তু কী কারণে তুমি বর্ষা মায়ের সাথে এমন করছো সেটা আমি জানি না। তবে শুনে রাখো মেঘ, বর্ষার ওপর তুমি যদি কোনো প্রকার অন্যায় বা অত্যাচার করো, আমি কিন্তু ছেলে বলে তোমায় ছেড়ে দেব না। তুমি যেমন আমার একমাত্র ছেলে, তেমনি বর্ষা আমার বৌমা নয়, আমার মেয়ে। তাই আমার মেয়ের যদি তোমার জন্য কোনো প্রকার কষ্ট হয়, আমি কিন্তু সেটা মেনে নেব না। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো মেঘ। এখন তুমি নিজের রুমে যেতে পারো। মনে রেখো, একটি মেয়ে নিজের সর্বস্ব ত্যাগ করে একটা ছেলের ঘরে বউ হয়ে আসে, তাই আর কোনো প্রকার কষ্ট যেন না হয় তার দায়িত্ব কিন্তু ছেলেটারই নিতে হয়।
হাসান চৌধুরীর কথাগুলো এতক্ষণ মাথা নিচু করে সব শুনছিল মেঘ। তারপর কোনো উত্তর না দিয়ে চলে যেতে নিল মেঘ। আর তখনই আহসান চৌধুরী মেঘকে আবারও ডেকে বলল, আরেকটা কথা মেঘ, আমি কাল সকালে বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি। আমি ফিরতে ফিরতে 3 মাস পর হয়তো দেশে ফিরবো। আমি যেন দেশে ফিরে আমার বর্ষামাকে সুখী দেখতে পাই তোমার সাথে, কথাটা মনে রেখো। বাবার কথা শুনে কোনো উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে এলো মেঘ। তারপর বাইরে বেরিয়ে একটা ডেভিল হাসি দিয়ে মনে মনে বলল, তুমি তোমার কাজটা আরো বেশি সহজ করে দিলে আব্বু। তুমি 3 মাস বাসায় থাকবে না, বর্ষার আমি একা থাকবো। এর চাইতে ভালো সুযোগ আর কি হতে পারে। কথাগুলো ভেবেই বড় একটা গোলাপ হাতে নিজের রুমের দিকে হাঁটা শুরু করলো মেঘ। এদিকে প্রায় 2 ঘন্টা হলো বাসর ঘরে একা একা বসে আছে বর্ষা মেঘের অপেক্ষায়। এতক্ষণ একটানা বসে থাকার কারণে কোমরে কিছুটা ব্যথা অনুভব হচ্ছে ওর। হঠাৎ দরজা লাগানোর শব্দে ঘোর কাটে বর্ষার। মেঘকে রুমে আসতে দেখে সালাম দেয় বর্ষা। মেঘ বর্ষার সালামের উত্তর দিয়ে বর্ষার পাশে এসে বসে বর্ষার মাথার ঘুমটা সরিয়ে বর্ষার থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচু করে ধরে বলে, এমন সংসেজে বসে আছিস কেন? তোকে কি আমি আজকে প্রথম দেখছি? মেঘের এমন কথা শুনে অবাক হয়ে মেঘের দিকে তাকায় বর্ষা। বর্ষাকে অবাক হতে দেখে বর্ষার দিকে হাতের ফুলটা এগিয়ে দিয়ে মেঘ বলে, তুই গোলাপ খুব পছন্দ করিস তাই না? এই নে, এটা তোর জন্য। বাসর ঘরে বউকে কিছু দিব না তা কি হয় বল? মেঘের কথাগুলো কেন জানি খুব অস্বস্তি লাগছে বর্ষার। তবুও হাত বাড়িয়ে মেঘের হাত থেকে গোলাপ ফুলটা নিতে যায় বর্ষা। আর তখনই বর্ষার 2টি আঙুলে গোলাপের কাঁটা ঢুকে অনেকটা কেটে যায়। বর্ষা আর শব্দ করে হাতটা সরিয়ে নেয়। গলগল করে রক্ত পড়তে থাকে বর্ষার আঙুল থেকে। বর্ষার আঙুলে রক্ত দেখে মেঘ ফুলটা টেবিলের উপর রেখে বলে, ইস, খুব লেগেছে তাই না রে? আসলে কি বলতো, কথায় আছে না, গোলাপ তুলতে গেলে কাটা খেতে হয়। তোরও ঠিক তাই হয়েছে। তুই বস, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কথাটা বলেই উঠে গেল মেঘ। একটু পর কিছু একটা হাতে করে এনে বর্ষার কাটা হাতটা শক্ত করে ধরে তাতে লাগিয়ে দিল। মেঘের হাতের জিনিসটা কাটা জায়গায় লাগানোর সাথে সাথে জ্বালাপুরে চিৎকার করতে নিল বর্ষা। আর তখনই মেঘ বর্ষার মুখটা চেপে ধরে, খবরদার বলছে, চিৎকার করবি না একদম। চিৎকার করলে তুই ভাবতেও পারবি না আমি তোর সাথে ঠিক কি কি করব। খুব জ্বালা করছে তাই না? করবি তো, কারণ এটা তো মলম নয়, এটা তো মরিচের গুঁড়া। খুব স্বপ্ন তোর আমার মতো বড় ছেলের বউ হওয়ার? আজ থেকে তোর জীবনটা নরকে পরিণত করার দায়িত্ব আমার। যতটা কষ্ট গত 1 বছর ধরে আমি তোর জন্য পেয়েছি, তার শোধে আসলে তোর থেকে আদায় করব। আজকের এটা তো শুধু নমুনা ছিল মাত্র। নিজেকে প্রস্তুত কর আগামীর জন্য। কথাগুলো বলে বর্ষার মুখটা ছেড়ে দিল মেঘ। বর্ষার 2 চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অঝোর ধারায় পানি। হাতের কাটা জায়গাটায় যেন কেউ আগুন লাগিয়ে দিয়েছে। গলা কাটা মুরগির মতন ছটফট করছে বর্ষা, কিন্তু মেঘের ভয়ে চিৎকার করতে পারছে না ও। বর্ষা মেঘের সামনে থেকে নেমে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। তারপর কলের নিচে নিজের হাতটা ধরে পানি দিয়ে ধুতে লাগলো আর অঝরে কাঁদতে লাগলো। বর্ষা ওয়াশরুমে চলে যেতে মেঘ ওই গোলাপ ফুলটা বাম হাতে দুমড়ে মুচড়ে ফেললো। এমন করায় গোলাপের কাঁটাগুলো সব মেঘের হাতের মধ্যে খুব বাজেভাবে ঢুকে রক্ত পড়তে লাগলো। কিন্তু সেদিকে মেঘের কোনো খেয়াল নেই। মেঘ মনে মনে বলতে লাগলো, কেন বর্ষা, কেন কেন সেদিন আমার ভালোবাসাটা না বুঝে তুই আমার সাথে অমতটা করেছিলে? যে আমি কখনো একটা ফুলের টোকা পড়তে দিতাম না, সে আমি আজ তোকে কতটা কষ্ট দিচ্ছে। কেন বাধ্য করলি তুই আমায় তোর সাথে এমন করতে? তোকে কষ্ট দিলে যে তার চাইতে বেশি কষ্ট আমার এইখানটায় হয়। কেন বুঝলি না আমার সেদিন? তুই কি করে পারলি তুই আমার সাথে ওই রকমটা করতে? কি করে? আমিও তোকে ছাড়বো না বর্ষা। যেভাবে গত 1 বছরে আমি দিলে দিলে শেষ হয়েছে, ঠিক একইভাবে আমিও তোকে শেষ করব। তোকেও বোঝাবো বিনা দোষে নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে কষ্ট পেতে কতটা খারাপ লাগে, কতটা যন্ত্রণা হয়। কথাগুলো ভেবেই নিজেকে শক্ত করে হাতের ফুলটা দিয়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিল মেঘ। তারপর বর্ষা বের হওয়ার আগেই নিজের হাতের কাটা জায়গাটার রক্ত পরিষ্কার করে ফেললো, যাতে করে বর্ষা বুঝতে না পারে। একটু পর চোখের পানি মুছে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো বর্ষা। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো মেঘ ফ্লোরে একটা বালিশ আর একটা চাদর ফেলে রেখে ওপরে অন্য দিকে ঘুরে ঘুমিয়ে আছে। বর্ষার আর বুঝতে বাকি রইল না যে মেঘ ওকে বিছানায় ঘুমাতে দিবে না।
তাই বর্ষাও আর সময় নষ্ট না করে নিচে ফ্লোরে বিছানা করে ঘুমিয়ে পড়ল। সকালে খুব ভোরে ঘুম ভাঙলো বর্ষার। বর্ষা ঘুম থেকে উঠে দেখলো মেঘ এখনও ঘুমিয়ে আছে। বর্ষা বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। বর্ষা খেয়াল করলো আশ্চর্যজনকভাবে ওর হাতের কাটা জায়গায় আর একটু ব্যথা নেই। কাটা জায়গাটা এক রাতের মধ্যে অনেকটা শুকিয়ে গেছে। বর্ষা সেদিকে পাত্তা না দিয়ে উজু করে এসে নামাজ পড়ে নিল। নামাজ শেষ করে রুম থেকে বাইরে বের হতে যাবে, তখনই বর্ষাকে ডাক দিল মেঘ। এই সরিষা, এদিকে আয় তো। মেঘের ডাক শুনে ঘুরে দাঁড়ালো বর্ষা। মেঘের দিকে তাকিয়ে দেখলো মেঘ চোখ বন্ধ করে আছে। বর্ষা মনের ভুল মনে করে আবারও দরজার দিকে পা বাড়ালো, আর তখনই মেঘ আবারও বলে উঠল, কাল রাতের কথা কি ভুলে গেছিস? আমি টাকার পর আবার চলে যাচ্ছিস কোন ছাঁচা? এদিকে আয় আমার কাছে। মেঘের কথা শুনে ভয়ে ঢুক গেল বর্ষা। তারপর ভয়ে ভয়ে মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, আমি আসলে ভেবেছিলাম তুই ঘুমিয়ে আছিস, ডাকিস নি আমায়, তাই মনের ভুল ভেবে চলে যেতে নিচ্ছিলাম। আম সরি। বস এখানে। কি? কানে কি কম শুনিস নাকি? বললাম এখানে আমার পাশে বস। মেঘের কথা শুনে ভয়ে ভয়ে মেঘের পাশে বসলো বর্ষা। মেঘ সাথে সাথে উঠে এসে বর্ষার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তারপর বলল, সারা রাত ঘুমায়নি, খুব মাথা ব্যথা করছে। আমি যতক্ষণ ঘুমাবো তুই আমার মাথায় বিলি কেটে দিবি, আর ভুল করে ওটা নাড়াচাড়া করবে না। বাবায় ডাকবিও না, বুঝলি? নে, এবার আমার মাথায় বিলি কেটে দে, আমি ঘুমাবো। কথাগুলো বলেই বর্ষার কোলে মাথা রেখে বর্ষার কোমর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল মেঘ। মেঘের এমন কাণ্ড দেখে বর্ষার অবাক আর রাগ দুটোই হচ্ছে। বর্ষা মনে মনে বলল, সারা রাত ঘুমায়নি তো করেছেটা কি শালা কুম্ভভূত একটা। রাতেও ওইভাবে আমায় কষ্ট দেওয়ার পরেও এখন আবার কোলে ঘুমায় কিভাবে বেটা বাদর হনুমান একটা। ইচ্ছে তো করছে চুলে বিলি না কেটে চুলগুলো সব টেনে টেনে ছিঁড়ি। ওই, বললাম না আমি ঘুমাবো। মনে মনে ফালতু বকা বাদ দিবে নাকি কানের নিচে দেবো কয়েকটা? চোখ বন্ধ করে বলল মেঘ। মেঘের কথা শুনে বড় বড় চোখ করে তাকালো বর্ষা। তারপর মনে মনে বলল, কি শয়তান ছেলে রে বাবা, মনে মনে একটু বকা দিয়েও শান্তি নেই। সবসময় কি করে সব শুনে নেয় কে জানে। কথাগুলো ভেবেই মেঘের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে বিলি কেটে দিতে লাগলো বর্ষা। মেঘের ঘুমন্ত মুখটা দেখে যেন সব রাগ চলে গেছে বর্ষার। বর্ষা মেঘের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে ডুব দিল অতীতে। সেদিন কলেজে প্রথম দিন ছিল বর্ষার। বর্ষা খুব এক্সাইটেড ছিল কলেজ লাইফ নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের জন্য রেডি হয়ে নেয় বর্ষা। লাল রঙের একটা গাউন, মাথায় সুন্দর করে হিজাব পেঁচিয়ে, ঠোঁটে হালকা লিপস্টিক দেয় বর্ষা। চোখে গাঢ় করে কাজল দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। একটা রিক্সা নিয়ে চলে যায় কলেজে। কলেজের গেটে নেমে ভাড়া মিটিয়ে কলেজের ভেতর দিকে তাকিয়ে বড় একটা শ্বাস নেয় বর্ষা। বর্ষার খুব নার্ভাস লাগছে। একে তো কলেজের আজ প্রথম দিন, তার উপর এখানে পরিচিত কেউ নাই। তবু বুকে সাহস নিয়ে কলেজের ভেতর প্রবেশ করে বর্ষা। ভেতরে যেতেই একটি সিনিয়র মেয়ে বর্ষাকে ডেকে বলে, এই যে লালবতী মেয়ে, ক্লাসে পড়ে যাবে, আগে এর দিকে আসো। সিনিয়র মেয়েটার কথা শুনে মেয়েটার কাছে এগিয়ে আসে বর্ষা। ওই মেয়েটার সাথে আরও দুজন মেয়ে আর 5-6 জনও ছেলে আছে। তাদের মাঝে একটা ছেলে অন্যদিকে ঘুরে বসে আছে, আর বাকি ছেলে মেয়েগুলো বর্ষার মতো আরও কয়েকজন জুনিয়র ছেলে মেয়েকে নিয়ে নানা রকম প্রশ্ন করে বিরক্ত করছে। বর্ষা ওদের কাছে এগিয়ে যেতেই সিনিয়রদের মাঝ থেকে একটি ছেলে বলে উঠল, এই যে লাল বেবি ডল কলেজে নতুন। ছেলেটার কথা শুনে রাগ ওঠে বর্ষার। বর্ষা নিজের রাগটাকে কন্ট্রোল করে বলে ওঠে, আমার নাম বর্ষা, কোনো লাল বেবি ডল নয়, তাই এমন নাম ধরে না ডেকে বর্ষা বলে ডাকলে খুশি হব আমি। বর্ষা নামটা শুনতেই অন্যদিকে ঘুরে বসে থাকা ছেলেটা দ্রুত বর্ষার দিকে ঘুরে বলে ওঠে, আরে মিস সরিষা, আমাদের কলেজে? হোয়াট আ সারপ্রাইজ! মেঘকে দেখে আর মেঘের কথা শুনে বর্ষা বড় বড় চোখ করে রাগী গলায় বলে, মিস্টার কুম্ভভূত তুই এখানে? বর্ষার কথা শুনে সিনিয়র সব ছেলেমেয়েরা হাঁ করে বর্ষার দিকে একবার আর মেঘের দিকে একবার তাকায়। মেঘ সকলের তাকানোর বিষয়টা বুঝতে পেরে বর্ষাবাদে সকল জনীদেরকে বলে, এই, তোমরা সবাই যেতে পারো। আজকের তোমাদের কোনো কাজ নেই। আজকে আমরা মিস সরিষার ক্লাস নেব। ও হ্যালো মিস্টার কুম্ভভূত, তোর কানে কি সমস্যা আছে নাকি? আই অ্যাম নট সরিষা, আই অ্যাম বর্ষা, ওকে? জাস্ট বর্ষা। ওই হ্যালো সরিষা, এবার বল তোকে কি করা যায়? সেদিন তো আমার বাসায় আমার গাছের ফুল ছিঁড়ে আবার আমাকে গালি দিয়ে পালিয়ে গেছিলে, কিন্তু এখানে তো কে বাঁচাবে তোকে? ডেভিল হেসে ভ্রু নাচিয়ে বলল মেঘ, বর্ষা নিজেকে সেভ করতে জানে, আমার জন্য আমি একাই যথেষ্ট। কোনো কুম্ভভূতকে ভয় পায় না বর্ষা।
মেঘ আর বর্ষার কথা শুনে সিনিয়র ছেলে মেয়েরা হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। হঠাৎ ওদের মধ্যে থেকে একটি ছেলে মেঘকে বলে ওঠে, কি ব্যাপার বলতো মেঘ, তোরা এমনভাবে কথা বলছিস যেন তোরা আগে থেকেই দুজন দুজনকে চিনিস। আর আমি এই মেয়েটার স্পর্ধা দেখে অবাক হচ্ছি, ও তোর সাথে এভাবে কথা বলছে। এই কলেজের সব মেয়েদের ক্রাশ, সকলের বড় ভাইয়ের ওপর এভাবে কথা বলছে, তাও আবার তুই তুকারি করে। হাউ ইজ পসিবল? মেঘ আর সিনিয়রেরা যখন কথা বলতে ব্যস্ত সেই ফাঁকে বর্ষা দৌড় দিয়ে নিজের ক্লাসে চলে গেল আর মনে মনে বলতে লাগলো, ইস, লোকে কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। আজকে কথাটা হাতে নাতে প্রমাণ পেলাম। এই কুম্ভভূতটাকে এই কলেজেরই বড় ভাই হতে হলো। এখন না হয় কোনো মতে বেঁচে গেলাম, কিন্তু এরপর থেকে কি করব? আমার কলেজের প্রথম দিনটাই খারাপ করে দিল কুম্ভভূতটা, বাটা খাটাস একটা। ওদিকে বর্ষাকে পালাতে দেখে মেঘ ওর বন্ধুদেরকে বলল, এই তোরা সকলে শুনে রাখ, এখন বর্ষা নামের যে মেয়েটিকে দেখলে, যার সাথে আমি ঝগড়া করছিলাম, ওটা আমার কাজিন। কিন্তু মেয়েটা 1 নাম্বার পাচ্ছে। ওকে একবার যখন পেয়েছে তখন ওকে তুমি দেখে নেব, তোর ওর দিকে নজর রাখবে। শুধু কাজিন নাকি অন্য কিছুরে মেঘ? আমরা কেমন জানি একটা রহস্যের গন্ধ পাচ্ছি। তুই তো কোনো মেয়ের সাথেই কথা বলিস না, অথচ বর্ষার সাথে সোজা ঝগড়াতে চলে গেলি। সামথিং সামথিং কিছু নয় তো? আরে ধুর, তোরা যা ভাবছিস তেমন কিছুই নয়। ও আমার আব্বুর বেস্ট ফ্রেন্ডের মেয়ে। কয়েকদিন আগে আমাদের বাসায় গিয়েছিল, আর ওর সাথে আমার প্রথম দেখা আর ঝগড়া। মিস সরিষা জানে না ও কার সাথে পাঙ্গা নিয়েছে। মেঘ চৌধুরীর সাথে পাঙ্গা। এটার মজা তো ওকে পেতে হবে। কথাগুলো বলেই ডেভিল হাসলো মেঘ। তারপর সবাইকে নিয়ে ক্লাসের দিকে হাঁটা দিল। ক্লাসে ঢোকার পর যেন দেহে প্রাণ ফিরে পেল বর্ষা। মেঘের সামনে আর একটু থাকলে হয়তো প্রাণটা বেরিয়েই যেত। মুখে যতই বাহাদুরি করুক না কেন, বর্ষা তো একটা মেয়ে, আর একটা মেয়ে হয়ে ওই রকম একটা ছেলের সাথে পাঙ্গা নেওয়া সত্যিই বড় কঠিন কাজ। ক্লাসে ঢুকে নিজের বুকে ফুঁক দিয়ে বর্ষা বলল, যাক বাবা, এবারের মতো ওই রাক্ষস কুম্ভভূতটাকে ফাঁকি দিয়ে পালাতে তো পেরেছি। পরের কথা না হয় পরে ভাবা যাবে। কথাগুলো ভাবতে ভাবতেই একটি বেঞ্চে গিয়ে বসলো বর্ষা। বর্ষার পাশ থেকে একটি মেয়ে বর্ষার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি তমা। আর তুমি? তমার কথা শুনে তমার দিকে ঘুরে তাকালো বর্ষা। গোলগাল উজ্জ্বল শ্যামলা মিষ্টি দেখতে একটি মেয়ে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। বর্ষাও মিষ্টি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে তমাকে বলল, হ্যালো, আমি বর্ষা, এই কলেজে নতুন। তোমার মতো আমিও নতুন। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আজকে বেঁচে গেছে সিনিয়রদের থেকে। আমার জন্য বেঁচে গেছো মানে? আমি আবার তোমায় কিভাবে বাঁচালাম? তুমি যদি তখন ওই সিনিয়রদের কাছে না যেতে, ওদের সাথে ঝগড়া না করতে, তাহলে আমাকে ওদের সামনেই নাচতে হতো। অনেক বিরক্ত করছিল ওরা। তুমি আসায় আমাদের ছেড়ে তোমায় ধরে। তবে যে ভাইয়াটা তোমার সাথে ঝগড়া করছিল, ওই ভাইয়াটা আমাদের কিছুই বলেনি। উনি মনে হলো ভালোই, বাট তোমার সাথে অমন কেন করলো বুঝলাম না। তমার কথা শুনে বর্ষা মুখ বাঁকিয়ে বলল, ওই খাটাস কুম্ভভূতকে তুমি ভালো বলছো তোমার? ওইটা একটা রাম বজ্জাত। ব্যাটার সাথে দেখা হওয়ার পর থেকেই আমায় জ্বালিয়ে মারছে। আপদটার জন্য কলেজে এসেও শান্তি নেই, এখানেও হাজির। বর্ষার কথা শুনে হাহা করে হেসে দিল তমা। তারপর হাসি থামিয়ে বলল, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, আর খুব দুষ্টুও মনে হচ্ছে। আমরা কি বেস্টু হতে পারি? আমার কিন্তু এখানে পরিচিত কেউ নেই। হতেই পারি, বাট আমার একটা শর্ত আছে। কি শর্ত? এখন থেকে আর কোনো তুমি বা আপনি নয়, জাস্ট তুই করে কথা বলতে হবে। ওকে ডান। এবার বল, বাসায় কে কে আছে তোর? আমি আমার একমাত্র আম্মু আর একমাত্র আব্বু, আর আমি তাদের একমাত্র কিউটে ডিব্বা মাইয়া। বর্ষার কথা শুনে আবারও হাহা করে হেসে দিল তমা। তারপর বলল, তুই সত্যিই অনেক মজার মানুষ। তোর সাথে কথা বলে আমার হেব্বি লাগছে। খেয়ে দেখেছিস বুঝি? বর্ষার এমন কথা শুনে আবারও হেসে দিল তমা। তখনই ক্লাসে স্যার ঢুকলো। কলেজ শেষ হলে যে যার মতো বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। তমা আর বর্ষাও একসাথে বের হলো বাসায় যাওয়ার জন্য। একটুখানি এগিয়ে যেতেই বর্ষার মনে পড়ল ও ভুল করে নিজের ফেভারিট কলমটা, যেটা ওর আব্বু ওকে উপহারের সাথে বার্থডেতে গিফট করেছিল, সেটা ক্লাসে ফেলে আসছে। তাই বর্ষা তমাকে উদ্দেশ্য করে বলল, এই রে, আমার ফেভারিট পেনটা ভুল করে ক্লাসে ফেলে এসেছি। তোমা তুই হাঁটতে থাক, আমি এখনই পেনটা নিয়ে আসছি।
বর্ষার কথা শুনে তমা আর কিছু না বলে হাঁটতে শুরু করে, আর বর্ষা চলে গেল ক্লাসে। ক্লাস থেকে পেনটা নিয়ে আবারও বাইরে আসতেই বর্ষার সামনে বাধা হয়ে দাঁড়ায় মেঘ। তারপর ভ্রু নাচিয়ে ডেভিল হেসে বলে, আব ক্যা হোগা রে তেরা সরিষা। তখন তো ধোকা দিয়ে পালিয়েছিলে, কিন্তু এখন? মেঘের কথা শুনে ভয়ে শুকনো ঢোক গিলে বর্ষা বলল, দেখুন, আমায় বাড়ি যেতে দিন, নইলে কিন্তু আমি চাচুকে ফোন করে বলে দিব আপনি আমায় বিরক্ত করছেন। তাই? আচ্ছা, ফোন কর। এই না ফোন। না না, তোর ফোন থেকেই ফোন কর, আমি এখানে আছি। নে ফোন কর জলদি। মেঘ কথাগুলো বলছে আর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বর্ষার দিকে, আর বর্ষা ভয়ে ভয়ে পিছিয়ে যাচ্ছে আর বারবার শুকনো ঢোক গিলছে। এমন সময় বর্ষার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। বর্ষা মেঘের পেছনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, প্রিন্সিপাল স্যার, এই দেখুন, এই ছেলেটা আমার সাথে অসভ্যতা করছে। বর্ষার কথা শুনে মেঘ পেছনে তাকাতেই বর্ষা নিজের শরীরের সব শক্তি দিয়ে সজোরে মেঘের পায়ের উপর একটা লাথি মেরে মেঘকে ধাক্কা দিয়ে দৌড় দিল। বর্ষার পায়ে হিল জুতো থাকায় মেঘের পায়ে অনেক ব্যথা পেল, সাথে পায়ের সেখানে লাথি মেরেছে সেখানে একটু ছিলেও গেল। মেঘ নিজের পায়ে হাত দিয়ে শব্দ করে বসে পড়ল নিচে, আর বর্ষা পেছন দিকে ঘুরে ভেঙচি কেটে বলল, বেটা হনুমান, রাক্ষস, আফ্রিকান বান্দর, উগান্ডার তেলাপোকা, নাইজেরিয়ান ভাল্লুক, কুম্ভভূত, এরপর থেকে বর্ষার পেছনে লাগতে এলে না, হাজারবার ভেবে নিস, তোকে তো আমি ভর্তা বানিয়ে বাজারে বেচবো, খাটাইস কোথাকার। কথাগুলো বলেই দৌড়ে চলে গেল বর্ষা। আর বর্ষার কথা শুনে রাগে আগুন হয়ে মেঘ দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কি করে হয় আমার সাথে, এই মেঘ চৌধুরীর সাথে এমন করার? আমি তোকে ছাড়বো না সরিষা। আমার পায়ে লাথি মারার ফল তুই হারে হারে পাবি। জাস্ট ওয়েট অ্যান্ড সে। দরজায় কড়া নাড়ার শব্দ হওয়ায় অতীত থেকে বাস্তবে ফিরল বর্ষা, কিন্তু মেঘ ওকে এমন করে ধরে ঘুমিয়ে আছে যে দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে যাওয়া সম্ভব নয় ওর। এদিকে দরজায় কেউ অনবরত ঠক ঠক করেই যাচ্ছে। শেষে বাধ্য হয়ে ভয় ভয় মেঘের মাথাটা নিজের কোল থেকে নামানোর চেষ্টা করলো বর্ষা, আর অমনি মেঘের ঘুম ভেঙে গেল। মেঘের ঘুম ভাঙতেই অগ্নিদৃষ্টিতে তাকালো বর্ষার দিকে, তারপর কিছু বলবে আর তখনই বাইরে থেকে মেঘেদের বাসার কাজের মহিলা বলে উঠল, ছোট স্যার, ও ছোট স্যার, বড় স্যার আপনারে ডাকে। বড় স্যার তো চলে যাচ্ছে। কাজের মহিলার কথা শুনে মেঘের খেয়াল হলো আজকে আহসান চৌধুরী দেশের বাইরে যাওয়ার কথাটা। মনে হতেই লাফিয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে 1 মিনিটের মধ্যেই চোখে মুখে পানি দিয়ে আসলো মেঘ। তারপর বর্ষাকে উদ্দেশ্য করে বলল, আমার সাথে বাইরে চল, কিন্তু আব্বু যেন কিছু না জানে এই রুমের ভিতরের কথা। কথাটা বলেই দরজা খুলে বাইরে চলে গেল মেঘ। বর্ষা একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেঘের পিছু পিছু হাঁটা দিল। মেঘের পিছু পিছু বর্ষাও নিচে এসে দেখে আহসান চৌধুরী একদম রেডি হয়ে বসে আছেন ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে। বর্ষা আহসান চৌধুরীকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছ তুমি চাচু, তাও আবার এত সকাল সকাল? ওয়ালাইকুম আসসালাম বর্ষা মামুনি, আমি আজকে বিজনেসের কাজে দেশের বাইরে যাচ্ছি, 3 মাস পর ফিরবো হয়তো। তুই কিন্তু এতদিন আমার মেয়েকে ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? যখন বাবার বাড়ি যাওয়ার ইচ্ছা হবে মেয়েকে নিয়ে চলে যাবি, আবার ওর সাথে চলে আসবি, আর না হলে তোর আব্বু আম্মুকেই ডেকে নিবি এখানে। আমি বিদেশ থেকে ফিরলে তারপর বাবার বাড়ি যাবি, তার আগে নয়, বুঝলি বর্ষা মা? আর আমি আশরাফকে ফোন করে সব বলে দিয়েছি। আহসান চৌধুরীর কথা শুনে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ করে বর্ষা বলল, কিন্তু চাচু, এই এতগুলো দিন আমি এখানে একা থাকবো? পাগলি মেয়ে, তুই একা কোথায়? মেঘ তো আছে, স্বামী পাশে থাকতে আবার একা হয় নাকি? আর শোন, এখন থেকে আমায় আব্বু ডাকবি, কোনো চাচ্চু ডাক নয়। আহসান চৌধুরীর কথা শুনে বর্ষা মনে মনে বলল, ওই বজ্জাত খাটা হনুমান কুম্ভভূতটা আমার স্বামী না শত্রু? আমার জীবনটা শুকনো বাঁশপাতা বানাতে বিয়ে করেছে উনি আমায়। এর কাছে আমি এই 3টা মাস কি করে থাকবো? হে আল্লাহ, প্লিজ হেল্প মি। কি হলো রে বর্ষা মা, কিছু বলছিস না যে? বর্ষা কিছু বলার আগেই মেঘ বলে উঠল, ও আর কি বলবে? আব্বু তুমি নিশ্চিন্তে বিজনেসের কাজে যাও, ওকে দেখার জন্য আমি আছি, আর আমায় দেখার জন্য ও আছে। তুমি যা বলছো সব মেনে নিয়েছে। কি আমি ঠিক বলছি না বর্ষা? বর্ষার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে কথাটি। হ্যাঁ হ্যাঁ চাচু, উনি ঠিকই বলেছে, তুমি যাও, আমি এখানেই থাকবো তুমি না ফেরা পর্যন্ত। তারপর আরও কিছুক্ষণ কথা বলে মেঘ আর বর্ষার থেকে বিদায় নিয়ে চলে গেলেন আহসান চৌধুরী। মেঘ ওনাকে এগিয়ে দিয়ে আসতে গেল। ওরা চলে যেতেই বর্ষা গিয়ে টিভি চালিয়ে কার্টুন দেখতে লাগলো। কার্টুন দেখতে দেখতে হঠাৎ টিভি বন্ধ হয়ে গেল। বর্ষা অবাক হয়ে সুইচ টিপে চেক করতে লাগলো টিভিটা কেন বন্ধ হলো। তখনই বর্ষার পেছন থেকে মেঘ বলে উঠল, চেক করে কোনো লাভ হবে না, আমি টিভির লাইনটা বন্ধ করে দিয়েছি। আমি ওপরে যাচ্ছি,
ভালোভাবে ফ্রেশ হতে। এসে যেন দেখি টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি করে রাখা হয়েছে। কথাটা বলেই ওপরে চলে যেতে নিল মেঘ, আর অমনি বর্ষা রেগে গিয়ে বলে উঠল, ওই কুম্ভবুত, তুই আমার টিভি বন্ধ করলি কেন? আর ব্রেকফাস্ট তো কাজের লোকেরা বানিয়ে রেখেছে, টেবিলে চোখে দেখিস নি বেটা হনুমান? ওইগুলো গিয়ে গেল না, না হয় আমার টিভিটা কেন বন্ধ করলি তুই? হ্যাঁ, বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা ভেবে ডেভিল হেসে উপরে চলে গেল। একটু পরেই অনেকগুলো টাকা হাতে করে নিচে নেমে এসে বাসার সব কাজের লোকেদের ডাকতে আরম্ভ করলো। বাসার সব কাজের লোকেরা সামনে এসে দাঁড়াতেই মেঘ সবার উদ্দেশ্যে বলল, তোমাদের সবার 2 মাসের ছুটি, আর এই 2 মাস তোমাদের কাজও করতে হবে না। এই নাও সবার 2 মাসের অগ্রিম বেতন। তোমরা এখনই সবাই যে যার বাড়ি চলে যাও। মেঘের কথা শুনে সবাই অনেক খুশি হয়ে টাকাগুলো নিল। তারপর একজন কাজের মহিলা বলল, কিন্তু ছোট স্যার, আমরা সবাই চলে গেলে বাসার কাজকামগুলো কেডা করব? সেটা তোমাদের ভাবতে হবে না, তোমরা চলে যাও, 2 মাস পর এসো। আর হ্যাঁ, যাওয়ার আগে আজকে সকালে যেসব রান্না করেছো সব নিয়ে যাও। কথা বলে সবাইকে টাকা দিয়ে ওপরে চলে গেল মেঘ। কাজের লোকগুলো খুশি হয়ে যে যার মতো ব্যাগ গুছিয়ে নিয়ে চলে গেল। শুধু গেটম্যান আর মালি থাকলো। বর্ষা এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে অবাক হয়ে এসব দেখছিল। সবাই চলে যেতেই বর্ষা ওপরে চলে গেল মেঘের কাছে। মেঘ কেবলই ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়িয়েছে, তখনই বর্ষা গিয়ে বলল, ওই কুম্ভবুত, তুই কাজের সব লোকগুলোকে ছুটি দিলি কেন? এখন বাসার এই এতগুলো কাজ কে করবে? হ্যাঁ, বর্ষার কথা শুনে থেমে গেল মেঘ। তারপর বর্ষার দিকে না তাকিয়ে বলল, আজ থেকে বাসার সব কাজ তুই করবে। কি? আমি কি তোর চাকর নাকি যে আমি কাজ করব? আমি কিচ্ছু করব না। বর্ষা কথাটা বলতেই মেঘ বর্ষার কাছে এগিয়ে গিয়ে বর্ষার এক হাত মুচড়ে ধরে পেছনে ঘুরিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বলল, কি বললি তুই? সস্তালে আরেকবার বল দেখি। তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। আজ এই মুহূর্ত থেকে আমি যা বলবো তুই তাই করবি। আর আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করবি তো তুই ভাবতেও পারবি না আমি তোর কী হাল করব। আর ভুল করে আমায় আর এই তুই করে কথা বলার চেষ্টা করবি না, আমি আপনি করে বলবি, বুঝলি? কথাটা বলে বর্ষার হাত ছেড়ে দিতেই বর্ষা মেঘের দিকে ঘুরে চিৎকার করে বলে উঠল, আমি কোনো কথা শুনবো না তোর। কুম্ভবুত, তোর সাহস হয় কি করে? আর বলতে পারলো না বর্ষা। তার আগেই সজোরে একটা থাপ্পড় মেরে দিল মেঘ ওর গালে। থাপ্পড় খেয়ে তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে ফ্লোরে গিয়ে পড়ল বর্ষা। বর্ষা পড়ে যেতে মেঘ দৌড়ে গিয়ে বর্ষার চুলের মুঠি ধরে নিজের দিকে বর্ষার মুখটা উঁচু করে ধরে দাঁতের দাঁত চেপে বলল, এই আমার কথা কি গানে জানা তো? নাকি তুই আমাকে সে 1 বছর আগের মেঘ ভাবছিস? তাহলে শোনো রাখ, 1 বছর আগে তুই যে হাসি খুশি শান্ত মেঘকে জানতিস তাকে তুই সেদিন নিজ হাতে খুন করেছিস। আর এখন তোর সামনে যে মেঘ চৌধুরী দাঁড়িয়েছে সে হলো হিংস্র। তাই আমার সাথে কথা বলতে খুব সাবধান, নইলে তুই ভাবতেও পারবি না আমি তোর কী হাল করবো। আমি ফ্রেশ হয়েছে যেন টেবিলে আমার ব্রেকফাস্ট রেডি দেখে, নইলে আমার কথার অমান্য করার ফল খুব খারাপ হবে। কথাটা বলে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল মেঘ। বর্ষা গালে হাত দিয়ে নিচ থেকে উঠে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে নিচে চলে গেল। আজকে সত্যি ওর কাছে মেঘকে অচেনা লাগছে। যেই মেঘ কখনো ওর গায়ে হাত তোলা তো দূরের কথা, কখনো ওকে কেউ বাজে কোনো কথা বললে তার অবস্থা খারাপ করে দিত, আর আজ কিনা সেই মেঘ ওকে এভাবে মারল। কথাগুলো ভাবতেই শুধু কান্না পাচ্ছে বর্ষার। বর্ষার চোখ মিচ্ছে কিচেনে চলে গেল। তারপর ভাবতে লাগলো কি বানাবে ব্রেকফাস্টের জন্য। ও তো কোনো রান্নাই জানে না। বাসায় থাকতে শখ করে আম্মুর সাথে কয়েক রকমের পিঠা বানাতো শুধু, আর নুডলস রান্না করেছে কয়েকবার। নুডলসের কথা মনে পড়তেই হাসি ফুটে উঠল বর্ষার মুখে। বর্ষা নুডলস রান্না করবে বলে মনস্থির করলো। কিছুক্ষণ পর মেঘ ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখলো বর্ষা টেবিলে খাবার ঢেকে রেখে গালে হাত দিয়ে বসে আছে। মেঘ বাঁকা হেসে টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, যদি খাবার বার, খুব ক্ষুধা লেগেছে আমার। মেঘের কথা শুনে মেঘের সামনে খাবারের প্লেটের ঢাকনা সরিয়ে এগিয়ে দিতেই মেঘ মুখ লাল করে বলে উঠল, হোয়াট ইজ দিস? দিস ইজ জ্যাম পাউরুটি। এগুলো কি ব্রেকফাস্ট হলো? আমি সব খাই না, আমার ব্রেকফাস্ট কই? মেঘকে রেগে যেতে দেখে বর্ষা বাচ্চাদের মতো মুখ করে হাত মোচড়াতে মোচড়াতে বলল, তুই মানে আপনি তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট রেডি করতে বলেছেন, তাই আমি এইসব ছাড়া এত তাড়াতাড়ি আর কিছুই পাইনি। নুডলস রান্না করতে চেয়েছিলাম, কিন্তু সারা কিচেন খুঁজেও সব জোগাড় করতে পারলাম না। কোনো কাজের লোকও নাই যে তাদের জিজ্ঞেস করব। তুই কিচেন এসব বানাতে যাবি? দেখ আমি তোকে নিয়ে অমলেট করবো। মেঘের রাগী গলায় এমন কথা শুনেই বর্ষা এক প্রকার দৌড় দিল কিচেনে। তার মনে মনে মেঘের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে লাগলো।
বেটা রাক্ষস কুম্ভভূত হনুমান লালচিকা হলুদ ডাইনোসর তালগাছে অ্যানাকোন্ডার খালু ইচ্ছা তো করছে তোরে বিষ খাওয়ায় মারি। আমাকে তুই পেয়েছিসটা কি তোর চাকর আমি? হ্যাঁ হারামি, তোর বউ তোকে কোনোদিনও ভালোবাসবে না, দেখিস তুই। এই বর্ষার বদদোয়া কখনো মিথ্যে হয় না, বেটা খাটাস একটা। গালাগালি দিতে দিতে কিচেনে চলে গেল বর্ষা। কিন্তু এখন পরোটা বানাবে কি করে? তারপর আবার আলু ভাজি। উফ, বর্ষার এখন পাগল হওয়ার উপক্রম। কেন যে আম্মুর কাছ থেকে কখনো রান্নাটা শিখলো না সেটা ভেবে আফসোস হচ্ছে বর্ষার। বর্ষা ময়দা নিল একটা বাসনে, তারপর তার মাঝে পানি ঢেলে দিয়ে ময়দা মাখতে মাখতে বলল, সব দোষ ওই শয়তান কিডন্যাপারটার। ওই শয়তানটা যদি সেদিন আমার কিডন্যাপ না করতো তাহলে আজকে আর আমার এই খচ্চর বেটার বউ হয়ে জীবনটা বাঁশ পাতা বানাতে হতো না। আর আমি কিডন্যাপার, তোকে আমি অভিশাপ দিলাম তোর উপর যেন কাকপটি করে দেয়, উপর থেকে যেন গাছের ডাল ভেঙে পড়ে তোর মাথায়, তোর সবগুলো বাচ্চা কাচ্চা যেন ল্যাংটা হয়ে জন্ম নেয়। মিলিয়ে নিস বেটা শয়তান কিডন্যাপার, এই বর্ষার কথা কখনো মিস যায় না। হ্যাঁ, এইসব ভুলভাল বকবক করতে করতে ময়দা মাখছে বর্ষা। ময়দায় একবার পানি বেশি হচ্ছে তো আবারও শক্ত হয়ে যাচ্ছে। এমন করতে করতে 2 কেজি ময়দা মেখে ফেলেছে বর্ষা। বকবক করতে করতে ময়দা মাখা শেষ করে ময়দার দিকে তাকিয়ে চোখ কপালে ওঠার উপক্রম হলো বর্ষার। বর্ষা কপালে হাত দিয়ে বলল, আল্লাহ গো, এ আমি কি করেছি? এই এত ময়দা মেখে ফেলেছি আমি, এত বড়টা খাবে কে? আজকে আমার কপালে শনি আছে, ওই রাক্ষসটা আজকে আমার আস্ত চিবিয়ে চিবিয়ে খাবে। কপালে হাত দিয়ে এসব কথা বলছে বর্ষা, আর ওদিক থেকে মেঘ বিরক্তি মাখা কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আজকে কি ব্রেকফাস্ট করা হবে নাকি আমি তোকে দিয়ে অমলেট বানিয়ে ব্রেকফাস্ট করবো? 5 মিনিটের মাঝে আমার এখানে ব্রেকফাস্ট চাই, জলদি। মেঘের চিৎকার শুনে কেঁপে উঠল বর্ষা। তারপর তাড়াতাড়ি আর কিছু না ভেবে 2টা পরোটা আর একটা ডিম দিয়ে অমলেট বানিয়ে নিয়ে হাজির হলো মেঘের সামনে। এই ধর তোর পরোটা আর অমলেট। সরি, মানে আপনার পরোটা আর অমলেট নিন। বর্ষার ভয় জড়ানো কণ্ঠের কথা শুনে মুচকি হাসল মেঘ। তারপর পরোটার প্লেটের ঢাকনা খুলে বড় বড় করে তাকিয়ে ধমকের সুরে বলল, হোয়াট ইজ দিস? এসব কি তুই বানিয়েছিস বর্ষা? এগুলো কি খাওয়া যাবে? মেঘের কথা শুনে বর্ষা নিজের হাত দুটো মুচড়াতে মুচড়াতে বলল, আমি কি আগে কখনো এইসব বানিয়েছি নাকি? আজকেই তো প্রথম বানালাম, একটু কষ্ট করে খেয়ে নিন না প্লিজ। বর্ষার কথা শুনে মেঘের বেশ মায়া হলো, তাই আর কিছু না বলে পরোটাটা উঁচু করে তুলে ধরলো। 10টা পরোটার ময়দা দিয়ে একটা পরোটা বানিয়েছে বর্ষা, সেটাও আবার দেখতে পুরো বাংলাদেশের মানচিত্রের মতন, আর তেল দিয়ে ডুবিয়ে ভেজেও পুরে একাকার অবস্থা। পরোটার এমন বেহাল অবস্থা দেখে মেঘ রাগি চোখে বর্ষার দিকে তাকালো। তাকিয়ে দেখলো বর্ষা ভয় কাচুমাচু হয়ে মেঘের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। বর্ষার বাম গালে আর কপালে ময়দা লেগে আছে। বর্ষার এমন অবস্থা দেখে মেঘ আর কিছু বলল না। পরোটাটা একটুখানি ছিঁড়ে অমলেটটা নিতে গিয়ে হলো আরেক বিপত্তি। অমলেটের মাঝে ডিমের খোসাগুলো যেন মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর কিছু না বলে অমলেটটা দূরে সরিয়ে রেখে খালি পরোটা মুখে দিল। মুখে দিয়ে একটু চিবুতেই থুথু করে ফেলে দিল মেঘ। তারপর রাগী গলায় বলল, এসব কি করেছিস তুই? এগুলো কি খাওয়া যায় নাকি সব খাইয়ে আমার মেরে ফেলার প্ল্যান করছিস? পরোটাতে ময়দা চাড়তে লবণটা মনে হয় বেশি দিয়েছিস। মেঘের ধমক খেয়ে বর্ষা বলল, তো জানিসই যখন আমি এসব বানাতে পারি না তাহলে কাজের লোকদের ছুটি দিলি কেন? এখন নিজের রান্না নিজে করে খা, পারবো না আমি? কথাগুলো বলার সাথে সাথে বর্ষার গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল মেঘ। তারপর বর্ষার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বাথরুমে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, খাবার বানাতে পারিস না তো কি হয়েছে, কাপড় তো ধুতে পারবে। কথাগুলো বলেই ওপরে চলে গেল মেঘ। তারপর অনেকগুলো কাপড় চোপড় এনে ছুঁড়ে মারল বর্ষার মুখে। তারপর বলল, এই সবগুলো কাপড় ভালো করে পরিষ্কার করে ছাদে শুকোতে দিবে, তারপর পুরো বাড়ি সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করবে, আমি যেন কোথাও একটু ময়লা না পাই। কথাগুলো বলেই চলে গেল মেঘ। আর বর্ষা বসে বসে কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ কান্না করার পর বর্ষা কাপড় চোপড়গুলো পরিষ্কার করা শুরু করলো, আর মনে মনে বলতে লাগলো, এত রাগ আমার উপর তোর মেঘ? শুধু একটা চর মেরেছিলাম বলে এভাবে শাস্তি দিচ্ছিস তুই আমায়? একটা থাপ্পড়ের মূল্যে এইভাবে আমায় কষ্ট দিয়ে তুলছিস তুই? এই তোর ভালোবাসা আমার প্রতি? এইসব কথা ভেবেই ঠুকরে কেঁদে দিল বর্ষা। আর মনে পড়ে গেল সেই দিনটা 1 বছর আগে। সেদিন ছিল ওদের কলেজে নবীনবরণ উৎসব। বর্ষা অনেক সুন্দর করে নীল রঙের একটি শাড়ি পরে সেজেগুজে কলেজে যায় সেই দিন। গত 2 বছরে মেঘের সাথে ঝগড়া করতে করতে মেঘকে ভালোবেসে ফেলেছিল বর্ষা। তাছাড়া মেঘও ওকে অনেকবার ভালোবাসি কথাটা বলেছিল। বর্ষা সেদিন ভেবেছিল নিজের মনের কথা মেঘকে জানাবে, কিন্তু অনুষ্ঠান শেষের দিকে ওই সময় মেঘ ওর সাথে যেটা করেছিল সেটা মেনে নিতে পারেনি বর্ষা।
আর তাই মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে চলে আসে কলেজ থেকে বর্ষা। মেঘ সেই দিন যেটা করেছিল সেটার জন্য ওকে থাপ্পড় মারা ছাড়া আর কোনো উপায় ছিল না বর্ষার। মেঘ বর্ষার হাত ধরে একটি খালি ক্লাসে নিয়ে যায়। তারপর বর্ষাকে প্রপোজ করে মেঘ। বর্ষাও সেদিন মেঘকে হ্যাঁ বলে দেয়। বর্ষার মুখে হ্যাঁ শোনার পর বর্ষাকে জোর করে কিস করতে চাইলে বর্ষা বারবার বাধা দেওয়ায় পরও যখন মেঘ না শোনে তখন মেঘের গালে সজোরে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে বর্ষা। তারপর 3 দিন আর কলেজে যায়নিও। কিন্তু মেঘকে থাপ্পড় মারার কারণে ভেতরে ভেতরে নিজেও অনেক কষ্ট পেয়েছে বর্ষা। 3 দিন পর যখন বর্ষা মেঘের খোঁজ করার চেষ্টা করে তখনও জানতে পারে মেঘ বিদেশে চলে গেছে। কেন গেছে সেটাও কাউকে বলে যায়নি সে। বর্ষা সেদিন খুব মন খারাপ হয় মেঘের জন্য। তবে বর্ষা কখনো ভাবেনি সেই মেঘ আজ এভাবে একটা থাপ্পড়ের জন্য এতটা কষ্ট দিবে ওকে। কথাগুলো ভাবতেই চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে বর্ষার। হঠাৎ কাজ করতে করতে বর্ষার কী যেন একটা মনে হয়। বর্ষা কাপড় ধোয়া ফেলে দৌড়ে চলে যায় মেঘের কাছে, কিন্তু মেঘ তার রুমে নেই। বর্ষা মেঘকে খুঁজতে খুঁজতে ছাদে গিয়ে দেখে মেঘ ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বর্ষা মেঘের পিছনে গিয়ে দাঁড়িয়ে হঠাৎ করে বলে ওঠে, সেদিন আমার বিয়ের সময় তুই আমায় কেটে করেছিলি তাই না মেঘ ভাইয়া? হঠাৎ বর্ষার মুখে এই কথা শুনে অবাক হয়ে পেছনে ফিরে তাকায় মেঘ। মেঘকে অবাক হয়ে তাকাতে দেখে বর্ষা আবারও চিৎকার করে বলে ওঠে, কি হলো, উত্তর দে মেঘ ভাইয়া, উত্তর দে আমায়। তুই সেদিন আমায় কিডন্যাপ করেছিলি বিয়ের আসর থেকে তাই না? বর্ষার কথা শুনে মেঘ অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত গলায় বলে উঠল, আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তুই চলে যা এখান থেকে আর নিজের কাজ গিয়ে কর। মেঘের কথা শুনে যেন মাথায় রক্ত উঠে গেল বর্ষার। বর্ষা মেঘের হাত ধরে মেঘকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগলো, কেন করলি তুই আমার সাথে এমন? কেন সকলের সামনে আমার চরিত্রে দাগ লাগালি? কেন আমায় এভাবে বিয়ে করার নাম করে কষ্ট নিয়ে এলি তুই বল? এই তোর ভালোবাসা আমার প্রতি, কেন এত কষ্ট দিচ্ছিস তুই আমায়, কেন? বর্ষার কথা শুনে বর্ষাকে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল মেঘ। তারপর দাঁতে দাঁত চেপে বলল, সিরিয়াসলি তোর মনে হয় বর্ষা যে আমি তোকে কষ্ট দিচ্ছে? তুই আমার সাথে যেটা করেছিস তারপরও যে তোকে আমি এখনো বাঁচিয়ে রেখেছি, এটাই তোর ভাগ্য। চলে যা আমার সামনে থেকে, নইলে তোর সাথে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। চলে যা। মেঘের কথা শুনে অবাক হয়ে বর্ষা বলল, কি করেছি আমি যে তার জন্য তুই আমায় এইভাবে শাস্তি দিচ্ছিস? 1 বছর আগে তোর ভুলের জন্য তোর গালে একটা চড় মেরেছিলাম, তাই বলে তার প্রতিশোধ তুই এইভাবে নিচ্ছিস আমার থেকে? তোকে চড় মারার পর আমিও তো কষ্ট পাচ্ছিলাম, তোর কাছে ক্ষমা চাইবো বলে কলেজে ছুটে গিয়েছিলাম, কিন্তু তুই তার আগেই বিদেশে চলে গিয়েছিলি। মাত্র একটা থাপ্পড়ের জন্যে তুই এইভাবে প্রতিশোধ নিচ্ছিস আমার থেকে? বর্ষার কথা শুনে মেঘের চেহারা যেন রক্তবর্ণ ধারণ করলো। মেঘের চোখগুলো থেকে যেন রাগে আগুন বের হচ্ছে। মেঘ বিকট শব্দে হাসতে লাগলো। মেঘকে এইভাবে হাসতে দেখে ভয়ে যেন জমে যেতে লাগলো বর্ষা। হাসতে হাসতে বর্ষার কাছে এগিয়ে এলো মেঘ। তারপর বর্ষার গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সিরিয়াসলি বর্ষা, তোর সিরিয়াসলি মনে হয় যে আমি শুধু একটু থাপ্পড়ের জন্য তোর সাথে এমন করছে? সেদিন ওই থাপ্পড় ছাড়াও তুই আমার সাথে যে কাজটা করেছিলে তাতে তোর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি সেই মুহূর্তেই খুন করে ফেলতাম। কিন্তু তোকে যে আমি ভালোবেসেছি, খুব বেশি ভালোবেসেছি, তোকে তাই পারিনি কোনো খুন করতে। তোর ওপরও রাগ ভুলতে সেদিন চলে গেছিলাম আমি দেশের বাইরে। কিন্তু যখন জানতে পারলাম তুই অন্য কাউকে বিয়ে করছিস তখন আর নিজেকে ঠিক রাখতে পারেনি। আমার সব সম্মান ধুলোর সাথে মিশে আমার চরিত্রের ধর্ষকের দাগ লাগিয়ে দিয়ে তুই অন্যের সাথে সুখে সংসার করবি, সেটা তো আমি হতে দেব না। আমি তোকে দুইবার বিয়ে করেছি, তবে তোকে ভালোবাসতে নয়। যেভাবে আমাকে তুই 1 বছর ভিতর থেকে ধীরে ধীরে শেষ করেছিস, সে একইভাবে তোকেও শেষ করবো আমি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? গল্পটির পরবর্তী অংশ আপলোড করা হবে এই চ্যানেলে, অর্থাৎ নুসরাত চ্যানেলে। চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করে গল্পটির পরবর্তী অংশ শুনতে পারবেন। ভালো থাকবেন আপনারা।